আজ আমরা সরাসরি ইতিহাসের এমন একটা অধ্যায় ঢুকে পড়ব যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আমরা ফিরে যাচ্ছি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই আকস্মিক আর চরম বিশৃঙ্খল ভোরবেলায়। ঠিক কিভাবে এবং কেন এই সামরিক অভ্যুত্থান ঘটেছিল, এমন একটা ঘটনা যা সদ্য স্বাধীন একটা রাষ্ট্রের গতিপথ চিরতরে বদলে দেয়। একেবারেই সাধারণ ভোর কিভাবে মুহূর্তের মধ্যে এক অকল্পনীয় সংকটে রূপ নিতে পারে, এই আকস্মিক ধাক্কাটা তারই প্রমাণ। চারদিক সবে ফর্সা হয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে একটা ফোন কল আর পুরো দেশ এক অজানা গন্তব্যের দিকে ছিটকে পড়ল। পর্ব ১, ভোরের আক্রমণ, পরিকল্পিত সামরিক ছক। এই সময়রেখাটা থেকে দেখা যায় নৈশকালীন প্রশিক্ষণের আড়ালে বেঙ্গল ল্যান্সারের ট্যাঙ্কগুলো ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসে ঠিক রাত ১০টায়। এরপর রাত 11:30টায় অফিসারদের দেওয়া হয় চূড়ান্ত ব্রিফিং, আর ভোর 4টায় তারা বিমানবন্দর ত্যাগ করে। আক্রমণকারীদের কৌশলগত বিস্তৃতি কিন্তু ব্যাপক ছিল। তারা কেবল একটা জায়গায় হামলা করেই থেমে থাকেনি, বরং একই সময়ে ক্ষমতার কয়েকটা কেন্দ্রে আঘাত এনেছিল। রাষ্ট্রপতির বাসভবন থেকে শুরু করে শেখ মনি ও সেনিয়াবাদের বাসভবন, এমনকি রেডিও স্টেশন পর্যন্ত সবগুলো লক্ষ্যবস্তুতে আক্রমণ ছিল একেবারেই যুগপৎ। এক কথায় পুরো সিস্টেমটাকে একসাথে অকেজো করে দেওয়ার ছক। ওদিকে ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরের পরিস্থিতি তখন ছিল সম্পূর্ণ ভিন্ন, একেবারে হুল্লুস্থুল কাণ্ড। সূত্র বলছে, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিজেই সামরিক বাহিনীর প্রধান জেনারেল শফিউল্লাহর কাছে সাহায্যের জন্য মরিয়া হয়ে ফোন করেছিলেন, কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত কোনো কার্যকরী প্রতিরোধী গড়ে তোলা যায়নি। রক্ষীরা এক প্রকার আত্মসমর্পণ করতে বাধ্য হয়, আর আক্রমণকারীরা একেবারে নির্বিঘ্নে ভেতরে ঢুকে পড়ে। আর এই ঘটনাটা চমৎকারভাবে একটা চরম বৈপরীত্য তুলে ধরে। একবার চিন্তা করা যায়, একদিকে বিদ্রোহীরা কি নিপুণ কৌশলে রেডিও স্টেশন আর রক্ষী বাহিনী ক্যাম্প একেবারে বিনা বাধায় দখল করে নিচ্ছে, আর অন্যদিকে সামরিক নেতৃত্বের চূড়ান্ত পক্ষাঘাত। গোয়েন্দা প্রধান লুকিয়ে আছেন গাছের পেছনে, আর সেনাপ্রধান প্রতিরোধ গড়তেই পুরোপুরি ব্যর্থ। এই নিষ্ক্রিয়তায় কিন্তু অভ্যুত্থানটাকে এত দ্রুত সফল হতে সাহায্য করেছিল। পর্ব ২, বিদ্রোহের শেকড়, পেছনের প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে বাকশালের ধারণাটি পরিষ্কারভাবে বোঝা খুব দরকার। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশজুড়ে যখন দুর্নীতি আর ক্রমবর্ধমান ক্ষমতার কেন্দ্রীকরণের অভিযোগ উঠছিল, তখন রাষ্ট্রপতির নির্দেশে এই একদলীয় ব্যবস্থা কায়েম করা হয়। এর ফলে যেটা হলো, আইনিভাবেই বহুদলীয় গণতন্ত্রের অবসান ঘটল। আর ঠিক এখানেই সামরিক বাহিনীর কিছু সুনির্দিষ্ট অফিসারের মধ্যে গদির এক অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। ঘটনা প্রবাহের এই পর্যায়ক্রমটি দেখলে একটা জিনিস স্পষ্ট হয়, ১৯৭১ সালের স্বাধীনতার পর যে বিশাল আশাবাদ তৈরি হয়েছিল, তা ১৯৭৩ সালে এসে যেন ব্যক্তিগত দ্বন্দ্বে রূপ নিতে শুরু করে। মেজর ডালিম আর অন্যান্য কয়েকজন অফিসারের সাথে আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত সংঘাতের জেরে ওই অফিসারদের বরখাস্ত করা হয়। আর এই ক্ষোভের সূত্র ধরেই ১৯৭৪ সালে মেজর ফারুক, রশিদ এবং ডালিম একত্রিত হয়ে সরকার উৎখাতের এক ভয়ঙ্কর ছক কষেন। পর্ব ৩, চূড়ান্ত পরিণতি, ধানমন্ডি ৩২-এ হত্যাকাণ্ড। আক্রমণকারীদের কৌশলগত বিন্যাসটা ছিল একেবারে নিশ্ছিদ্র। তারা মূলত দুটো চক্র বা পেরিমিটার তৈরি করেছিল। এই যে বাইরের চক্রটা, এদের কাজ ছিল যে কোনো ধরনের বাইরের সাহায্য আটকে দেয়া। ধানমন্ডির ২৭ আর সেতুগুলোতে ব্যারিকেড বসানো হয়, আর ভেতরের চক্র সরাসরি মূল টার্গেটের দিকে এগিয়ে যায়। এই নিশ্ছিদ্র ব্লকেড একেবারে নিশ্চিত করেছিল যেন ভেতর থেকে কেউ পালাতে না পারে, আবার বাইরে থেকেও কেউ সাহায্যের জন্য আসতে না পারে। নথিপত্র ঘাঁটলে দেখা যায়, বাসভবনের ভেতরে প্রথম মর্মান্তিক মৃত্যুর শিকার হন রাষ্ট্রপতির জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। পরিস্থিতি বুঝতে তিনি নিচে নেমে এসে আক্রমণকারীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি ততক্ষণে এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে নিজের পরিচয় দেওয়ার পরপরই ক্যাপ্টেন বজলুল হুদার ব্রাশ ফায়ারে তিনি লুটিয়ে পড়েন। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো এই সংখ্যাটা 18। সিঁড়ির মাঝামাঝি দাঁড়িয়ে থাকা অবস্থায় ঠিক 18টি গুলি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বুকে এবং পেটে আঘাত করে, যার ফলে একেবারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই অপারেশনের ভয়াবহতা কিন্তু কেবল রাষ্ট্রপতির মৃত্যুর মাঝেই থেমে থাকেনি। তথ্যসূত্র থেকে অত্যন্ত স্পষ্টভাবে জানা যায় যে ওই দিন রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও স্ত্রী ফজিলাতুন নেসা, ছোট্ট শিশু রাসেল এবং ভাই নাসের সহ পরিবারের উপস্থিত সকল সদস্যকে সুনির্দিষ্ট নির্দেশক্রমে হত্যা করা হয়। সব মিলিয়ে সেই ভোরে ৪৭ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। এখন একটা বড় প্রশ্ন সামনে চলে আসে, রাষ্ট্রপ্রধানের এমন আকস্মিক ও সহিংস মৃত্যুর পর রাষ্ট্রের কাঠামোতে ঠিক কি ঘটে? এই যে বিশাল একটা রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হলো, এটা কিভাবে পূরণ হয়? আদৌ কি পূরণ হয়? পর্ব ৪, বিশৃঙ্খলা, পাল্টা অভ্যুত্থান এবং বিদ্রোহ।
এই সময়কার বিশৃঙ্খলার একটা সবচেয়ে বড় প্রমাণ হলো এই ইন্ডেমনিটি অধ্যাদেশ। নতুন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমেদ ক্ষমতা গ্রহণ করেই এই সেনা কর্মকর্তাদের সূর্য সন্তান হিসেবে আখ্যায়িত করেন। আর শুধু তাই নয়, আইনিভাবে তাদের সমস্ত বিচার থেকে সম্পূর্ণ দায়মুক্তি বা ইমিউনিটি প্রদান করেন। মানে এত বড় একটা হত্যাকাণ্ডের কোনো বিচারই হবে না। 1975 সালের শেষ দিকের ঘটনা প্রবাহ ছিল অবিশ্বাস্য রকম দ্রুত, যেন একটার পর একটা ধাক্কা। অগস্টে মূল হত্যাকাণ্ড ঘটল, এরপর নভেম্বরের 3 তারিখে খালেদ মোশাররফের নেতৃত্বে হলো একটি পাল্টা অভ্যুত্থান, যার ফলে মূল ঘাতকরা ব্যাংকে নির্বাসিত হয়। আর তার ঠিক 4 দিন পর 7ই নভেম্বর আরেকটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। পুরো দেশ যেন একটা রোলার কোস্টারের ওপর দিয়ে যাচ্ছিল। তবে এই নতুন সামরিক জান্তার বিরুদ্ধে যে একটা বিশাল সশস্ত্র প্রতিরোধও গড়ে উঠেছিল, তা অনেক সময় আমাদের আলোচনার বাইরে থেকে যায়। কাদের সিদ্দিকীর নেতৃত্বে প্রায় 17,000 সৈন্য মেঘালয় সীমান্ত থেকে টানা 22 মাস ধরে বিদ্রোহ চালিয়ে যায়। বিভিন্ন সূত্র মতে এই রক্তক্ষয়ী বিদ্রোহে 7টি রণাঙ্গন তৈরি হয়েছিল এবং শতাধিক থেকে শুরু করে 400রও বেশি মানুষ নিহত হয়েছিলেন। এটা কিন্তু মোটেও কোনো ছোটোখাটো ঘটনা ছিল না। পর্ব 5, বিচারের অপেক্ষায় কয়েক দশক। হত্যাকারীদের আইনি যাত্রাটা ছিল সত্যিই অভাবনীয়। 1976 সালে তাদের বিচারের মুখোমুখি করার বদলে কি করা হলো? বিদেশে বিভিন্ন দূতাবাসে রীতিমতো কূটনৈতিক পদে বসিয়ে পুরস্কৃত করা হলো। এরপর দীর্ঘ একটা সময় পেরিয়ে 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন পুনরায় ক্ষমতায় আসে, তখন ওই ইন্ডেমনিটি আইন বাতিল করা হয়। আর অবশেষে 1998 সালে এসে প্রাথমিক রায় ঘোষণা করা হয়। 21। এই সংখ্যাটা নেহাতি একটা সংখ্যা নয়, এটা একটা জাতির দীর্ঘ প্রতীক্ষার প্রতীক। অবাক করা ব্যাপার হলো 15ই আগস্টের ওই নারকীয় হত্যাকাণ্ড থেকে শুরু করে থানায় প্রথম আনুষ্ঠানিক পুলিশের চার্জশিট জমা পড়তে সময় লেগেছিল ঠিক 21টা বছর। একবার ভাবা যায় বিষয়টা। এখন এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো চূড়ান্ত আইনি রায়ের এই পরিসংখ্যান। মোট 24 জন অভিযুক্তের মধ্যে 12 জনকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর বাকি 12 জনের ক্ষেত্রে অন্যান্য রায় বা খালাস দেওয়া হয়। এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2010 সালে এবং সর্বশেষ 2020 সালে ক্যাপ্টেন মাজেদকে গ্রেপ্তারের পর এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া হয়তো একটা আইনি সমাপ্তি টেনেছে, কিন্তু একটি রাষ্ট্রের ভিত্তিমূলে সামরিক বাহিনীর এমন অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ যে দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি করে, তা মুছে ফেলা কি আসলেই এত সহজ? রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা এবং সামরিক ক্ষমতার এই সমীকরণ আমাদের ভাবতে বাধ্য করে, একটি জাতি কি আসলেই তার ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি পুরোপুরি পেছনে ফেলতে পেরেছে? এই প্রশ্নটি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।